বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শওকত আলী, সংগঠক দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই, এবং এই বিষয় নিয়েই, সংশ্লিষ্ট বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত, কফিনের শেষ পেরেক। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে একান্তে 30 মিনিটের বৈঠক করেছেন। তিনি দাবি করেন, এটি জুলাই বিপ্লব ও গত বছরের জুলাই থেকে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের একটি স্বীকৃতি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি মনে করে, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। এরপর যে তথ্য তা হচ্ছে, লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছে বলে জামাত ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। ফলে লন্ডন বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে যে ঘোষণা তা জামায়াতের আমিরের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কোনো দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ নয়। এবং সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমে আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক বাম দলের নেতারা। প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তারা মন্তব্য করেন। আমি একটু দুটি প্রতিক্রিয়া তুলে ধরছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের ফলে দুই পক্ষই জিতেছে। উভয় পক্ষের মধ্যে থাকা বিভক্তি, সন্দেহ, অবিশ্বাস কমেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ফেব্রুয়ারি নয়, ডিসেম্বরের মধ্যেই সব ধরনের সংস্কারের উদ্যোগ ও বিচার সম্পন্ন করে নির্বাচন দেওয়া সম্ভব। তা না হলে রাজনৈতিক অচল অবস্থা কাটবে না। এবং সবশেষ আরেকটি তথ্য, জাতীয় নাগরিক পার্টির একটি বিবৃতি দিয়েছে, তার কিছু অংশ আমি তুলে ধরছি। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি। কিন্তু বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটা গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। এই ছিল কিছু তথ্য। আমি ডক্টর শাহেদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনা এমন আলোচনা হচ্ছে তাদের বৈঠকের পরে। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সেটা কি কেটে গেল ডক্টর শাহেদুল হক রুবেল? আর এখানে যদি হয় সেক্ষেত্রে তাহলে রাজনীতিতে যে অস্বস্তি, যে অনিশ্চয়তা, সেটাও কি একরকম কেটে গেল কিনা? শাহেদুল হক রুবেল। আমাদের বহুদূর যেতে হবে, বহু পথ পাড়ি দিতে হবে। আপাতত এটি একটি ইতিবাচক দিক যে বাংলাদেশের বর্তমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সেই বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুমান করা হয় যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সেই বিএনপির ডিফ্যাক্টো লিডার হচ্ছে তারেক রহমান এই মুহূর্তে, এবং তার সাথে এই আলোচনার মধ্য দিয়ে একটা যে অস্বস্তি বাংলাদেশে ছিল, সেই অস্বস্তির জায়গাটা, একটা অনিশ্চয়তা ছিল, অনিশ্চয়ের জায়গাটা কিছুটা কেটেছে নির্বাচনকে নিয়ে।
তবে আমি তাই বলে আমি মনে করছি না যে একেবারেই আমরা একটা সেফ জোনে বা একটা স্থিতিশীল জোনে আমরা পৌঁছে গেছি, এটা কিন্তু বোঝার সুযোগ নেই। খুব ভালো করে যদি আমি যৌথ বিবৃতি দেখি বা আমি এখানে যে কথোপকথনগুলো হয়েছে, যে তারেক রহমানের দাবি ডিসেম্বর ছিল, সেখান থেকে তিনি হচ্ছে পিছিয়ে এসে আসছেন হচ্ছেন ফেব্রুয়ারি, রোজার আগে। এবং সেটিও কিন্তু একেবারে যে 100% সহমত প্রকাশ করেছেন তা নয়, এখানে অনেক যদি এবং কিন্তু রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি শব্দ রয়েছে, নতুন ভাবে যুক্ত হয়েছে আমাদের রাজনীতিতে এখন। সেটা সংস্কার ও হচ্ছে বিচার। যথার্থ অগ্রগতি। আচ্ছা। এবং সেই যথার্থ অগ্রগতি হচ্ছে সংস্কার প্রসঙ্গে, বিচার প্রসঙ্গে আহ বেশি এমফাসিস দিয়ে এই যথার্থ অগ্রগতির বিষয়টা আছে। এবং সেই যথার্থ অগ্রগতির ক্ষেত্রে আমাদের বিচারের যে হাল, আমাদের যে বিচারের হাল হাকিকত যেটা চলছে, একদিন আমরা লাইভ প্রোগ্রাম দেখলাম, যে তারপর যা চলছে এবং বিগত কয়েক মাসে যেভাবে করে মামলা হয়েছে এবং এক এক মামলায় যেভাবে করে বাদী সাজানো হয়েছে এবং সবকিছু মিলে যা পরিস্থিতি রয়েছে, সেটা হচ্ছে যে খুব দ্রুত এটাকে একটা মানে গ্রহণযোগ্য, একটা আস্থাযোগ্য যে বিচারটা হবেই, হচ্ছে, এবং সেটা ফেব্রুয়ারি কিংবা জুনের মধ্যে সুরাহা বা সমাধা হবে, বিষয়টা কিন্তু পরিষ্কার না। অর্থাৎ তাহলে হচ্ছে যে যথার্থ অগ্রগতি না হওয়ার সম্ভাবনা প্রকট। আর সংস্কার প্রসঙ্গে অবশ্য আমরা একটা একটা ইভেন্ট আমরা ক্রস করতে পারি এই এই চলতি জুলাই মাসে। আমরা হচ্ছে গিয়ে জুলাই সনদে একটা জায়গায় পৌঁছাতে পারি, কিন্তু জুলাই সনদে পৌঁছানোর ক্ষেত্রে দেখবেন যে এখানে এখনো লটস অফ ডিফারেন্স আছে এবং অনেক এজেন্ডা এখনো ওপেন করা হয়নি। আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ তারা বসেছে, আমরা যেটা বসেছিলাম সব দল মিলে, সেখানে চারটি মাত্র এজেন্ডা, চারটি মাত্র বিষয়ে উত্থাপন করা হয়েছে। তা আমাদের দুটি বিষয়ে আমরা একটা সুরাহায় পৌঁছাতে পেরেছিলাম, আর বাকি দুটো বিষয়ে পৌঁছাতে পারিনি। অর্থাৎ এখনো বহু পথ আমাদের অতিক্রম করতে হবে। আর সংস্কার মানেই শুধুমাত্র জাতীয় সনদের স্বাক্ষর নয়, আরো অনেক কিছু বিষয় রয়েছে। তবে এই জাতীয় সনদটাকে নিয়েই আমরা ইচ্ছা করলে যদি সকল দল এখানে কমিটেড হয় এবং তারা স্বাক্ষর করে এবং সেটা জনগণের কাছে প্রকাশিত করা হয় এবং সেটা যদি মানে দলগুলোর ম্যানিফেস্টো আর বাকি অংশগুলো যার যার দলের ম্যানিফেস্টো, এনসিপির অনেক কথাই হয়তো এখানে যুক্ত হবে না, আমাদের অনেক কথাই হয়তো এখানে যুক্ত হতে পারে না, আমাদের ডিফারেন্স গুলো এখানে থাকতে নাও পারে, কারণ এখানে মিনিমাম কনসাসনেস যেটুকু আছে সেটুকু নিয়ে হলো জুলাই চার্টার হবে। এর বাইরে অনেকগুলো বিষয় আছে, সেগুলা ম্যানিফেস্টো আকারে যার যার পার্টি দেবে এবং সেটা জনগণই শেষ পর্যন্ত বেছে নেবে। সেই পার্টিকে সে বেছে নেবে যে পার্টির ম্যানিফেস্টো সে মনে করে তার ম্যানিফেস্টো, এবং সে সংস্কার কিভাবে চায়, জনগণ যেভাবে চায় সেভাবে বিষয়টা হবে। এবং এটাই হওয়ার কথা। এবং যেটা আসলে জুলাই মাসে যদি আমরা চার্টার করে ফেলতে পারি, তাহলে আর থাকে হচ্ছে গিয়া 6 মাস। আমি মনে করি এখানে ফিজিক্যাল কিছু করার এই মুহূর্তে সরকারের কিছু নাই। সংস্কার প্রসঙ্গে, সংস্কার প্রসঙ্গে কিছু সুপারিশ তৈরি করা এবং সেই সুপারিশের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সে ন্যূনতম কিছু জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের মধ্য থেকে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় যে এই জুলাই চার্টার অনুযায়ী তারা সেই সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে অনুযায়ী দেশ চালাবেন, সেই সেই বিষয় অনুযায়ী হচ্ছে নতুন আইন সংবিধানে সংযোজন করবেন, এই সব কিছু সেভাবে করে অগ্রসর হবে। এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করি। এবং জুলাই চার্টার যদি আমরা জুলাই মাসে করতে পারি, তাহলে তারপর থাকে হাতে আমাদের আরো 5 মাস। তাহলে কেন ডিসেম্বরে নয়, কেন সেটা ফেব্রুয়ারি, কেন সেটা জুন, এই জায়গাগুলো কিন্তু আসলে স্পষ্ট নয়। আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের সবাই আমাদের প্রফেসর ডক্টর ইউনূসকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে, যে আপনি যে বড় প্যাকেজ এবং ছোট প্যাকেজ বলছেন তার ব্যাখ্যাটা কি। তো সেইটার প্রশ্ন সেরকম তো উত্তর আমরা পাইনি। ঠিক আছে, আমরা পাই নাই। তবে আমরা হচ্ছে গিয়ে আমাদের বক্তব্যের জায়গায় আছি। আর একটি কথা আমরা যেটা মনে করতে পারি, যে এখানে আসলে আহ বিএনপিও হচ্ছে খুব সন্তুষ্ট এই সভাটির মধ্য দিয়ে, হচ্ছে আমাদের উপদেষ্টা সন্তুষ্ট। এই পর্যায়ে জামাত ইসলামের একটা হচ্ছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন একটি দলের প্রতি অনুরাগ। ইংল্যান্ডে গিয়ে তিনি হচ্ছে বিএনপির প্রতি অনুরাগ দেখালেন। আবার জাপানে গিয়ে তিনি কিন্তু বিএনপির উপর বিরাগ দেখিয়ে দিয়েছেন। তিনি ওখানে বলে বসেছেন একটা মাত্র দল, হ্যাঁ, আগে নির্বাচন। ওখানে যে বিরাগ করা হইলো তখন হচ্ছে তখনও প্রতিবাদ করা দরকার ছিল যে এই যে বিরাগ হচ্ছে। তো এই অনুরাগ এবং বিরাগের যে খেলাধুলা, সেই খেলাধুলাটা থেকে আমাদের সাবধান হওয়া দরকার। তবে আমি এখানে মনে করি ডিপ্লোম্যাটিক্যালি
আমরা ডক্টর ইউনূসকে মনে করি যে হচ্ছে তিনি নন পলিটিক্যাল মানুষ, অরাজনৈতিক ব্যক্তিত্ব, সবার সব সব দলেরই মনোনীত প্রার্থী। কিন্তু কিন্তু তিনি খুব ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু উইন করে গেছেন একটা বিশেষ বিষয়। কারণ আমরা একদম তারেক রহমানের কাছ থেকে যে ঢাকার সমাবেশের মধ্যে বিরাট স্ক্রিনের মধ্যে তার বক্তব্য শুনেছিলাম যে 2025-এর ডিসেম্বরে নির্বাচন হবেই, এইভাবে হবে, এইভাবে করে তিনি বলেছেন। আমরা বিএনপি নেতাদের কাছ থেকে শুনেছিলাম যে হচ্ছে এই তথাকথিত বিদেশি নাগরিক প্রতিরক্ষা উপদেষ্টাকে হচ্ছে গিয়ে অব্যাহতি দিতে হবে। তারপরে আমরা এই জায়গাটা আমরা দেখলাম এই ইংল্যান্ডে ওই খলিল সাহেবের সাথেই হচ্ছে গিয়ে যৌথ প্রেস রিলিজে গেলেন, আর ওই যে হবেই ডিসেম্বরের মধ্যে সেখান থেকে আমরা দেখলাম রিট্রিট করতে হবে। তো রিট্রিট তো আরো আগেও করা যেত আর কি। তো এত জি টাকা ব্যয় করে এত লটবহল নিয়ে জুলকারনাইনের হিসাবটা আমি ভুলে গেছি, 3.5 কোটি না কত কোটি টাকা লেগেছে এই হোটেল সরকারি ভাড়া বা এবং এই সবকিছু ব্যক্তিগত যেটি সফর, বলতে যেটাই চাচ্ছেন আমরা আপনি। বলি এই সফরের। জি কথা বোঝা যাচ্ছে না? জি জি, বুঝতে পারছি শাহজালাল রুবেল জি। সেটা হচ্ছে যে এই যে এত টাকা ব্যয় করে সফরটা হলো, এটা আমরা মনে করি এটা তো হোয়াটসঅ্যাপে কথা বলার মধ্য দিয়েও করা যেতে পারতো আর কি। এত আনুষ্ঠানিকতা এবং এত নাটকীয়তা, একটা সাসপেন্স তৈরি করার কোনো কিছু হয় না আসলে। এই এই বৈঠকটি আসলে কতটুকু সার্থক হয়েছে সেটা আহ ফলাফলের উপর নির্ভর করে, যে বৃক্ষ তুমি কি ফলে মোর পরিচয়। আহ, যখন আমরা একটি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হব এবং সত্যিকার অর্থে আমরা যখন হচ্ছে ভয় ভীতি মুক্ত ভাবে ভোট দিতে পারবো, ঠিক আছে, নির্বাচন শুধু বড় লোকের খেলা হবে না, টাকার খেলা হবে না, সেই মুহূর্তে আমরা ধরতে পারবো যে হ্যাঁ আমাদের এই বৈঠকটা আদৌ ঐতিহাসিক। জি আর নয়তো হচ্ছে যে এটি হলো একটা জনগণকে একটু আমরা আনন্দ দিলাম, একটু আনন্দ, একটু একটু ঈদের সব পরে জনগণকে একটু টেনশন ফ্রি করা গেল আর কি। জি বেশি কিছু না। শাহজালাল রুবেল, আমি আসবো আপনার কাছে আবারও। শওকত আলী, একই বিষয়টা আপনার কাছে আসি। এনসিপির কি কোথাও কোনো আপত্তি আছে? আমরা যেমন বিবৃতিতে দেখতে পাচ্ছি যে তারিখ নিয়ে আলোচনা অথবা সময় নিয়ে আলোচনায় আপত্তি দেখা যাচ্ছে এবং জামাত ইসলামীও আপত্তি করছে। এনসিপির আপত্তির কারণটা কি আসলে শওকত আলী? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার সহ আলোচক এবং আশরাফ ভাই, আপনাদের সবাইকে। এনসিপির আপত্তি এই ফ্রেমিংটাতে আমি একটু আপত্তি করতে চাই। আশরাফ ভাই, আপনি দেখবেন যে এনসিপির গঠন হওয়ার আগ পর থেকে এই পর্যন্ত নানা রকম ফ্রেমিং এর মধ্যে দিয়ে এনসিপি কে কোণঠাসা করার একটা চেষ্টা চলছে, যার মধ্যে একটা বড় ফ্রেমিং ছিল যে এনসিপি নির্বাচন চায় না, এনসিপি নির্বাচন পিছাতে চায়, এবং এনসিপি জামাত এই টার্মটা একসাথে ইউজ করা, এবং এটা করতে করতে একভাবে একটা ন্যারেটিভ তৈরি করে ফেলার চেষ্টা হয়েছিল, যেটা অনেকাংশে সফল হয়েছে। কিন্তু মানে এই জায়গায় আমি আপনার সাথে, আপনার নিশ্চয়ই মনে থাকবে আশফাক ভাই, আমি গতকাল বা তার আগের দিন আমি যেই ভিডিও বার্তা আমরা বলেছি, জি সেখানেও কিন্তু বলেছিলাম বৈঠকের আগের দিন যে নির্বাচন আগাক বা পেছাক এই বিষয়ে কিন্তু আমাদের কোনো কনসার্ন নেই। ইভেন আমরা আমাদের আত্মপ্রকাশের সময় এবং এর পরবর্তীতে আমাদের একটা সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম নিজের মুখে বলেছেন যে আহ এই নির্বাচন কবে হবে সেক্ষেত্রে এনসিপির কোনো আপত্তি নেই। সরকার ঘোষণা করেছিল ডিসেম্বর থেকে জুন, আমরা বলেছিলাম ডিসেম্বর মধ্যে হতে পারে, জুনেও হতে পারে, সরকার নির্ধারিত যে কোনো সময় নির্বাচন হতে পারে। আমরা সেই বিষয়ে গুরুত্ব দিতে চাইনি। আমরা বলতে চেয়েছিলাম যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মেনে নিতেছি, বাট তার আগে কিছু শর্ত আমাদের পূরণ করে নিতে হবে। যে শর্তগুলোর জন্য আমরা জুলাই অভ্যুত্থান ঘটেছিল, যে শর্তগুলোর জন্যই আমরা একটা এই বিপ্লবের মধ্য দিয়ে, একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের সরকার গঠিত হয়েছিল, সেগুলো কি? এই মাত্র শেষ দিকে রুবেল ভাই যে কথাটা বললেন যে নির্বাচনে টাকার খেলা বা নির্বাচন যেভাবে চলে, হ্যাঁ, আপনি প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা কয়েকদিন আগে ভাইরাল, গতকাল সম্ভবত কোন একটা খণ্ড বক্তব্য পেয়েছি, আমি পুরো বক্তব্যটা পাইনি, যে মানুষজন টাকার বিনিময়ে ভোট দেয়, এই কথাটা আমি শুনেছি। আমি এই কথার সাথে পুরোপুরি দ্বিমত করতেছি না, আমি কিছুটা দ্বিমত করি, আবার কিছুটা সত্যিও। আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এই ব্যাপারটা আছে। ঈদের আগে ঈদের আগে যেমন চাঁদ রাত হয়, নির্বাচনের আগের দিনের রাতটাকেও চাঁদ রাত বলা হয়, সেখানে বিপুল পরিমাণ টাকা পয়সার লেনদেন হয়। এটা সবাই আপনারা জানি, আমরা যারা বাংলাদেশে থাকি আমরা কম বেশি সবাই আশা করি স্বীকার করবো যে এই ঘটনাগুলো ঘটে। এটা একেবারে ঘটনা তা না, আবার ঢালাও ভাবে প্রধান উপদেষ্টা বলাটাও আমি উচিত মনে করি না। কিন্তু যেই কারণে এই ঘটনাটা ঘটে, কেন ঘটে? ঘটে হচ্ছে যে বাংলাদেশের এই নির্বাচনী কাঠামো, নির্বাচনী ব্যবস্থা, এখানে যারা পার্টিসিপেট করতেছেন
তাদের যেই সিস্টেমের মধ্যে তারা পার্টিসিপেট করেন, যেভাবে তারা প্রচার প্রচারণা শোডাউন গুলো করেন, যে টাকার খেলাগুলো দেখান, এই নির্বাচনী কাঠামো থেকে যদি বের হতে না পারি, তাহলে আরেকটা নির্বাচন, শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য একটা নির্বাচন হলে আসলে কি পরিবর্তন হলো? আপনি দেখেন, আমাদের যে মৌলিক সংস্কারগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল, যে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছি, আমরা 90 এর পরবর্তীতে দেখেছি নির্বাচনী সরকার ক্ষমতা এসেছিল, বাট পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচনের মধ্য দিয়েই ফ্যাসিবাদ কায়েম হতে বাংলাদেশে। এবং আপনি যে আওয়ামী লীগের গত কয়েকটা ইলেকশন দেখবেন, হ্যাঁ, এখন এই নির্বাচনী ব্যবস্থার এটা তো কোনো পরিবর্তন হয়নি। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এবং আরো কিছু যেই আমাদের গুরুত্বপূর্ণ যে কয়েকটা পয়েন্ট ছিল, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো, ক্ষমতাকে কমানো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য স্থাপন করা, সংসদে বিরোধী দলের অবস্থান, এই যে পয়েন্টগুলো, এইগুলোর কোনো সংস্কারের কোনো রূপরেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে আমরা যেটা বলতেছি যে আমাদের জুলাই সনদের কথা তো আলোচনায় আসছে, জুলাই সনদের মধ্য দিয়ে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি, রুবেল ভাইও অ্যাড্রেস করেছেন কথাটা, আমি এই ব্যাপারটাতে আমিও বলতে চাই কথাটা, যেই ওয়েতে, যেই প্রক্রিয়ায় আপনারা দেখবেন ট্রাইব্যুনালের বিচারটা হচ্ছে, আমরা এটার সাথে ওই 13 সালের যেই ট্রাইব্যুনাল ছিল, যুদ্ধবর্ধিত বিচারের ট্রাইব্যুনাল, তার সাথে আমরা একটা কিছু মিল পাচ্ছি। এমন ভাবে মামলাগুলো সাজানো হচ্ছে যেগুলো কিন্তু অন্য সরকার আসলে সেগুলোকে তারা নিষ্পত্তি করে দিতে পারে, বা এগুলোতে তারা মামলা ঠিকমতো হয় নাই বলেই কিন্তু তারা খালাস দিয়ে দিতে পারে, যেটা আমরা আজহারের ক্ষেত্রে দেখলাম, এই জন্য আজহারের ক্ষেত্রে দেখলাম আমরা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কনসার্ন জানাচ্ছি এই বিষয়গুলোতে, যে বিচারের প্রক্রিয়া একটা দৃশ্যমান এবং সঠিক বিচারের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর ক্ষেত্রে গণভোট বা গণপরিষদের আয়োজন করতে হবে। আপনি দেখেন যে নির্বাচনের নির্বাচিত সরকার, রাখি, আপনি যে সংস্কার এবং বিচারের কথা বলেন, আমি একটু বলি সরকারের অগ্রগতি কেন দেখতে পাচ্ছেন না শওকত আলী? না, এর মধ্যে অনেকগুলো আমরা বিষয় দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি সংস্কার অগ্রগতি দেখতে না পাওয়ার পেছনে দায়িত্বটা কার অথবা দায়টা কার? আসলে দায়টা অবশ্যই সরকারের, আমরা মনে করি সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে তাদেরই দায় বর্তাবে। তার পাশাপাশি আমি বলতে চাই যে যে বিষয়গুলোতে এখানে যে আলোচনাগুলো হয়েছে, ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে, আমরা দেখেছি সেই ঐক্যমত্য কমিশনে অনেকেই অনেক বিষয়ে তারা ধারাবাহিকভাবে বসতেছেন, কেউ কোনো মতে কোন পয়েন্টে তারা কারা কারা একমত হবেন, কোন পয়েন্টে দ্বিমত হবেন, এটা শুনেছিলাম আমরা, যেগুলো তুলে দেওয়া হবে আমাদের ইসের মধ্যে দিয়ে, এই আমাদের ওয়েবসাইটে থাকবে, এখনো সেদিকে আমরা দেখতে পারিনি। তো এইটার জন্য দায় আমি সরকারকে দিব, কিন্তু আমাদের যে বক্তব্য যেটা, যে এই যে বিষয়গুলো সংস্কারের বলতে যে আমরা যে বিষয়গুলোকে মিন করতেছি, এই বিষয়গুলোর যদি দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি, এই বিষয়গুলো যদি চেঞ্জ না করা হয়, তাহলে সেটা হবে এই জুলাই যে ছাত্র জনতা জীবন দিল, তাই যেই আন্দোলনের অংশগ্রহণ করলো, তাদের সাথে, তাদের সেই চেতনার সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হবে। সুতরাং একটা নির্বাচন করার জন্য নির্বাচনকে আমরা মনে করতে চাই না। নির্বাচন যে সময় হোক, আমাদের আবার বক্তব্য, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচন যেই সময় হোক না কেন, নির্বাচন হওয়ার যে শর্ত, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত হতে হবে একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো আছে সেই সংস্কার প্রক্রিয়াগুলো একটা চালু হতে হবে। আর যে পয়েন্ট, লাস্ট যে পয়েন্ট আমি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে পারেন না। আপনি দেখেন আমাদের দেশে 2001 সালে যে নির্বাচন, যেখানে বিএনপি সম্ভবত 200 শতাধিক আসন লাভ করেছিল, কিন্তু তারা কিন্তু জনগণের ভোট পেয়েছিল 40% সামথিং। তার মানে নির্বাচিত সরকার মানেই কিন্তু সে 100% জনগণের ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় আসতেছে না। সুতরাং জনগণ একটা বিষয়ে ঐক্যমত পোষণ করে কিনা, জনগণ চায় কিনা, বা জনগণের বেশিরভাগ মানুষ চায় কিনা, সেটা আপনার বোঝার উপায় কি? সেটার জন্য আমরা মনে করি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে, অথবা গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে, এবং অবশ্যই নির্বাচন কমিশনের সংস্কার সাধন করতে হবে। এই পয়েন্টগুলোর সংস্কার হওয়ার পরে আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত। সেটা ডিসেম্বরে হতে পারে, অসুবিধা নাই, ফেব্রুয়ারিতে হতে পারে, বা এপ্রিলে হতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই সংস্কার কাজগুলো শুরু হোক। ধন্যবাদ। জি শওকত আলী, ধন্যবাদ। আমি আবার আসবো, বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পর একটু শাহেদুল হক রুবেল আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন শওকত আলী, সংস্কার এবং বিচারের কথা, সংস্কারের অগ্রগতি আসলে কতটুকু হবে, এই প্রত্যাশা অথবা চাওয়ার যে জায়গাটি প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একজনের এক এক রকম, এবং হবে কতটুকু সেটিও ভিন্ন বিষয়। আর বিচার করছে আদালতকে তো বিচারের সময়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে না।
বিচারের যদি অগ্রগতি না হয়, প্রত্যাশিত অগ্রগতি, এখন প্রত্যাশিত অগ্রগতি এনসিপির একরকম, সিপিবির একরকম, বিএনপির একরকম, আরেকজনের আরেক রকম। এখন যদি এই জিনিসগুলো না হয়, এই জিনিসগুলো যদি এক জায়গায় না যায়, তাহলে কি নির্বাচন হবে না? শাহিদুল হক রুবেল। প্রথমত একটু বলি যে সংস্কারের অগ্রগতি কতটা। আমরা যেটুকু দেখেছি যে ইতিমধ্যে সরকার কতগুলো মৌলিক বিষয় নিয়ে 6টি কমিশন গঠন করেছেন। এর সাথে সাথে আরো হচ্ছে গিয়ে 6টি কমিশন তৈরি আছে। আর এই 6টি কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সংবিধান, আপনার হচ্ছে নির্বাচন কমিশন, তারপরে দুদক, তারপর জনপ্রশাসন ইত্যাদি সহ 6টি কমিশন রয়েছে। এই 6টি কমিশনের প্রস্তাবনাকে নিয়ে তাদের হচ্ছে হোমওয়ার্ক ভালো আছে এবং সেটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে নানাভাবে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সাথে যেমন একাধিকবার সরাসরি আলোচনা করেছে, আবার সবাইকে মিলে আলোচনা হচ্ছে। অর্থাৎ একরকম কাজ তারা শুরু করেছে, কিন্তু কাজটা হচ্ছে আরো র্যাপিড করা দরকার, এবং এটা মনে হয় যে জুলাইয়ের মধ্যেই হচ্ছে গিয়ে আমরা মনে হচ্ছে একটি ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। আমরা মনে করি এটি হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো তারপরে একটি প্রশ্ন থেকে যায়, বিশেষ করে আমরা স্কুলে থাকতে সেই 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। সেই 90-এর গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাচ্ছি, কিন্তু সেই আশায় গুড়ে বালি হয়ে গেছে। সেই সময় কিন্তু অধ্যাপক শফিক রেহমান রেহমান সোবহানের নেতৃত্বে 128টি টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল। সে 128টি টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল, এবং তখনকার আন্দোলনের যে শরিক 3 জোট ছিল, 3 জোটের রূপরেখাও ছিল, রাজনৈতিক দলের কোড অফ কন্ডাক্ট ছিল, আচরণ বিধি ছিল, নানান বিষয় ছিল। এই কোনো কিছুই কিন্তু তার পরবর্তীকালের যে হচ্ছে গিয়ে নির্বাচিত সরকার 91 তারা হচ্ছে এটা ধারে কাছেও যায়নি। বা আমরা তখন তো হচ্ছে যেটা এই সময়কারের যে ছাত্র আন্দোলন থেকে হচ্ছে গিয়ে গণ আন্দোলনে রূপান্তরিত, গণ অভ্যুত্থানে রূপান্তরিত, তাদের কিন্তু ভবিষ্যতের দেশ কিভাবে চলবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য ছিল না। শিক্ষা সমস্যা নিয়ে কোনো বক্তব্য ছিল না, ছাত্র সমস্যা নিয়ে, ক্যাম্পাস নিয়ে সেই রকম কোনো দফা তাদের সেই মুহূর্তে ছিল না। এটা একটা কোটা আন্দোলন ছিল। কিন্তু 90-এর গণঅভ্যুত্থান থেকে দীর্ঘ সময় ধরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্র সমাজের 7টি দফা উত্থাপন করেছিল, এবং সেই 7 দফা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জীবন সংশ্লিষ্ট ছিল না। সেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অর্থনীতি সবকিছুতেই ছাত্র সমাজের সেই 7 দফার মধ্যে কিন্তু বিব্রত ছিল। সেই ছাত্র সমাজের 7 দফা যেটার দাবিতে ছাত্র দলও আন্দোলন করেছে, তারাও কিন্তু মার খেয়েছে, তাদের জিহাদও শহীদ হয়েছে। তারপরেও হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে বিএনপি সেটা বাস্তবায়ন করেনি। ফলে আমাদের তো একবার মুখ পুড়েছে। আমাদের সেই কৈশোরোত্তীর্ণ তারুণ্যের সময় আমরা দেখেছি যে কিভাবে করে হচ্ছে আন্দোলনে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে নষ্ট করে তারপর কালে কালে তো দেখলাম যে পচন বাড়তেই থাকলো এবং চরম একটা পর্যায়ে হলো বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে তৈরি হলো। যেমন ধরুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আজকে কোনো এক জায়গায় আলোচনা শুনছিলাম যে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল র্যাবের মাধ্যমে, ক্লিন হার্ট অপারেশনের কথা মনে আছে, 2002 সালের দিকে হয়েছিল, তখন আবার জনগণের কাছে খুব এটা পপুলিস্ট একটা ব্যাপার ছিল যে মারা হচ্ছে। কিন্তু সে তারপর আস্তে আস্তে জনগণ উপলব্ধি করতে পেরেছে এবং জনগণ এটার বিরুদ্ধে হচ্ছে গিয়ে একটা প্রচন্ড শক্ত অবস্থান নিয়েছে, এবং যেটাই কিনা এই যে কোটা আন্দোলন যে রূপান্তরিত হলো গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, তার মধ্যে যে হচ্ছে গিয়ে যেই বীজটি অনেক আগের থেকে রোপিত জনগণের যে ক্ষোভের জায়গা, তার একটা গুরুত্বপূর্ণ ছিল এই বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তো তেমনি ভাবে এখন জনগণের সচেতনতাও এই গণ অভ্যুত্থানে কিন্তু একটা চমৎকার জায়গায় এসেছে। এখন কিন্তু আমি মনে করি না বিষয়টা 91 সালে যেভাবে পার পাওয়া যেত সেভাবে পার পাওয়া যাবে না। এবং তার আগে এই যে সংস্কারের যে জুলাই চার্টার, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে যে স্বাক্ষর রাজনৈতিক দলগুলো করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু হচ্ছে বহুল আলোচিত, বহুল প্রচারিত। আমি মনে করি জনগণকে আমাদের ডক্টর ইউনূস বলেছিলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যে কে কোনটার পক্ষে আছে, কে কোনটার বিপক্ষে আছে। ওয়েবসাইটে দিয়েছে কিনা আমি জানি না, আমি পাইনি ওয়েবসাইটে, তার ওয়েবসাইটেও দিয়ে দেয়।
এবং জুলাই চার্টার হচ্ছে গিয়ে সকলের কাছে দেওয়া হোক যে যেই ক্ষমতা যাবে সেই এটা বাস্তবায়ন করবে। তো তখন হচ্ছে এত সহজে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ হবে না, এবং বিশ্বাসঘাতকতা করলে আবার গণ অভ্যুত্থান, ঠিক আছে, আবারও গণ অভ্যুত্থান, এবং হচ্ছে কেউই চিরস্থায়ী ভাবে আসবে। আমাদের এখন ন্যূনতম যে জায়গাটা নিশ্চিত করতে হবে, যে কারণে নতুন ভাবে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার গড়ে না ওঠে, তাহলে এখানে খুব ছোট ভাবে হলো কয়েকটা বিষয় আমাদেরকে সুনিশ্চিত করে নিয়ে আগাইতে হবে। এবং সেটার ক্ষেত্রে মনে হয় সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে একমত হয়ে গেছে। সেটা হচ্ছে নির্বাচনকালীন একটি সরকার থাকবে, একটি তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে কোন দলের, বাম বলেন ডান বলেন বা বাম ডানের মাঝখানে হচ্ছে মধ্যমপন্থী বলেন, কারও হচ্ছে গিয়ে এই ব্যাপারে হচ্ছে কোনো দ্বিমত নাই। এটি হচ্ছে একদম ফিক্স জায়গায় পৌঁছে গেছে। আর একটা ফিক্স জায়গায় পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে সংসদীয় কমিটিগুলো হবে, তার অধিকাংশ কমিটির সভাপতিত্বের জায়গায় বিরোধী দলকে না হবে, এই জায়গায়ও পৌঁছে গেছে। এরকম আরো অনেকগুলো জায়গায় আমরা পৌঁছবো, কিন্তু আমাদের যে জায়গাটা খুব বেশি এমফাসিস দিতে হবে সেটা হচ্ছে যে দুর্নীতিবাজরা যে নির্বাচিত হয়, কালো টাকার যে প্রভাব থাকে, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে, খুব ছোট ছোট পরিবর্তন। আমি একটা প্রার্থী, আমি তিনবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি জানি কিভাবে করে হচ্ছে টাকার খেলায় হচ্ছে একজন সাধারণ মানুষ, আমার মতো একজন সাধারণ পেশাজীবী মানুষ হচ্ছে টাকার খেলায় হচ্ছে গিয়ে মানে পরাজিত হয়। আমি দেখেছি হচ্ছে কিভাবে করে একজন হচ্ছে গিয়ে সৎ দরিদ্র স্কুল মাস্টার বলেন বা একজন শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা মানুষ বলেন, তারা হচ্ছে এই জায়েন্ট শত কোটি টাকা, সহস্র কোটি টাকা মালিকের কাছে পারে না। যেমন একটা বিষয়, যেমন পোস্টার, 111 সরকার করলো কি, একটা সংস্কার করলো, কি সংস্কার করলো, পোস্টার দেওয়ালে মারা যাবে না, পোস্টার মারতে হবে কি, ওই হচ্ছে দড়ির মধ্যে পোস্টার মারতে হবে। তো আমার মতো গরিব পার্টি, কমিউনিস্ট পার্টি দেখলো যে ভাই আগে একটা গলিতে 5টা পোস্টার মারলে হলো, 10টা পোস্টার 20টা পোস্টার মারতে হলো, এখন সেই গলিতে পোস্টার দৃশ্যমান করতে হলে 150 থেকে 200 পোস্টার লাগে। অর্থাৎ তারা সংস্কার করে দেওয়ালকে সুস্থ রাখতে গিয়ে তারা হচ্ছে এমন একটা প্রক্রিয়া তৈরি করলো যেখানে বড় লোকদের জন্য একটা চমৎকার স্মুথ পরিবেশ তৈরি করে ফেললো, ঠিক আছে। টাকা খেলা সেটা আমি যেটা বলার চেষ্টা করছি, অধ্যাপক ইউনূস যেভাবে করে জনগণকে ব্লেম করলেন, এদেশের জনগণকে ভোট টাকা দিয়ে কেনা যায়, যেটা তিনি বললেন আন্তর্জাতিক মিডিয়ার কাছে, অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আবারও তার প্রতি নিন্দা পোষণ করছি। জনগণকে যদি টাকা দিয়ে কেনা যেত, তাহলে শেখ হাসিনার এত কষ্ট কইরা 14 সালে এত মেকানিজম কইরা একা এক পক্ষ নির্বাচন করতে হতো না, বা তার 18 সালে রাতের বেলা নির্বাচন করতে হতো না, এবং 24 সালে আমি ডামি নির্বাচন করতে হতো না। তারা প্রচুর টাকা লুটপাট করছে, এই টাকার একটা ছোট অংশ দিয়া তারা যথেষ্ট পরিমাণ ভোট কিনতে পারতো, এবং যথেষ্ট পরিমাণ ভোট কিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচনে জিততে পারতো। এবং যদি ভোট দিয়ে টাকা কেনা যেত, আপনি হয়তো আমাদের শওকত ভাইদের হয়তো তখন জন্ম হয় নাই, 1996 সালে এই সালমান এফ রহমান, তখনও সে বিশাল বড় লোক, সে স্বনির্ভর বাংলাদেশ নামে একটা পার্টি করছিল, সেই পার্টি দাঁড় করাইতে পারে নাই, সে বামপন্থীদের চেয়েও কম ভোট পাইছিল। এত বড় লোক এত টাকা খরচ করছিল, এবং সে সময় তার কর্মীদেরকে সে কম্পিউটার পর্যন্ত গিফট করছিল, তারপরও সে একটা রাজনৈতিক দল টাকা দিয়ে গড়ে তুলতে পারে নাই, টাকা দিয়ে ভোট কিনতে পারে নাই বাংলাদেশের মানুষ। টাকার খেলা হয়, ঈদের আগের দিন চাঁদ উৎসব হয়, কিন্তু সেই চাঁদ উৎসবে হচ্ছে গিয়ে আবার অভিজ্ঞতা হচ্ছে যে জনগণ আবার হচ্ছে জনগণের কেউ জনগণ শব্দটাকে বলবো না, কিছু কিছু দুষ্ট মানুষ আছে, কিছু কিছু টাউট বাটপার আছে, সে টাউট বাটপার আসে যে হচ্ছে গিয়ে আমার হাতে 2000 ভোট আছে, 1000 ভোট আছে, এবং তারা সেই ভোট বিক্রি করে, সবার কাছেই বিক্রি করে। সেটা আওয়ামী লীগের কাছেও বিক্রি করতো, সেটা বিএনপির কাছে, সেটা জাতীয় পার্টির কাছে বিক্রি করতো, সবার কাছে তারা সেই ভোটটা বিক্রি করে। ওই টাকার খেলা দিয়ে ওই জায়গাটাতে কিন্তু আমরা হচ্ছে গিয়ে পরাস্ত হই না, সাধারণ মানুষ পরাস্ত হয়, বা হচ্ছে যারা সৎ নীতিনিষ্ঠ রাজনীতি করতে চায় তারা পরাস্ত হয়। যে পুরো প্রক্রিয়াটার মধ্যেই হচ্ছে একটা হলো গিয়ে বিগ বাজেট ছাড়া, একটা শত শত কোটি টাকার হচ্ছে গিয়ে প্রচারণার খরচ করা ছাড়া টিকা যায় না। সেই প্রচারণা যেন করার সুযোগ না থাকে, সকলে যেন ইভেন প্লেইং ফিল্ডটা, আমি মনে করি যে জামাতের সাথে বিএনপি কিংবা বিএনপির সাথে এনসিপির ইভেন প্লেইং ফিল্ড আমরা চাই না, আমরা চাই সকল শ্রেণীর মধ্যে ইভেন প্লেইং ফিল্ড। অর্থাৎ একটা শ্রমিকও যেন নির্বাচন করতে পারে, একটা সাধারণ মধ্যবিত্ত সীমিত আয়ের মধ্যবিত্ত যেন হচ্ছে গিয়ে একই রকম প্রভাব বিস্তার করতে পারে, যেটা কিনা একজন কোটিপতি যদি নির্বাচনের দ্বারা, একটা গার্মেন্টস এর মালিক যদি নির্বাচনের দ্বারা, সে যেন বেশি টাকা খরচ করতে না পারে, সেই জায়গায় সংস্কারটা নির্ধারণ করতে হবে। এবং নির্বাচন উত্তরকালে দুদক যেন স্বাধীন থাকে,
আমরা নির্বাচন উত্তরকালে যেন হচ্ছে নির্বাচন কমিশনকে আবার এক্সপ্লয়েট হতে যেন আমরা না দেখি। আমরা দেখেছি বারবার কখনো কখনো দেশে ভালো নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর ওই নির্বাচন কমিশনই হচ্ছে সরকারের প্রভাব বিস্তারের কারণে আমরা দেখেছি তারা এক্সপ্লয়েটেড হয়ে গেছে গভর্নমেন্টের দ্বারা। ফলে আবার যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন বর্তমান যে নির্বাচন কমিশন সেটাও আবার আগামীতে এক্সপ্লয়েটেড হয়ে যেতে পারে হচ্ছে সরকারের দ্বারা। ফলে সেটা কিভাবে করে সেটাকে ঠেকানো যায়, সেই জায়গাটা হচ্ছে সংস্কারটা হচ্ছে আসল সংস্কার। এবং আমি মনে করি রাজনীতিটা পচে গেছে, রাজনীতিটাকে সংস্কারের জায়গায় নিয়ে আসতে হবে, কিন্তু আমরা দেখি সেই সংস্কারটা হয়নি। ইভেনকি আমি খুব কষ্টের সাথে বলতেছি যে আমার হচ্ছে প্রধান উপদেষ্টা অরাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো আছে তার মধ্যে থাকবে না, তো তার মধ্যে একই গুণগুলো আছে। রাজনৈতিক সরকার কি করে, তার নিজের ব্যর্থতা কোনোদিন স্বীকার করে না, কোনোদিন সে সব সময় বলে খুব ভালো আছে, বেশ আছে, এবং যা কিছু খারাপ তার দায় দায়িত্ব সে ব্লেম অন্যদের ঘাড়ে দিয়ে দেয়, অন্যদের ঘাড়ে সে দিয়ে দেয়। এটা রাজনৈতিক সরকারগুলো আমরা দেখে আসছি, আমার বুদ্ধি হওয়ার পর 90 আন্দোলনের পর সব সরকার দেখেছি যে হলো ভালোটাকে বাড়িয়ে বলবে আর খারাপটার জন্য অন্যকে দায় করবে। এই যে ব্লেম গেম খেলার যে কালচার, সেই কালচার তাদের মধ্যে আছে। এক এক সময় এক এক কথা বলার যে কালচার, সেই কালচার তার মধ্যে আছে। জাপানে একরকম বলবে, ইংল্যান্ডে গিয়ে আরেক রকম বলবে, জার্মানিতে গিয়ে আরেক রকম বলবে, এবং আমেরিকা গিয়ে বলবে এই আমার স্বতঃস্ফূর্ত আন্দোলন, বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সে বলে বসবে মেটিকুলাস, যা ইচ্ছা তাই সে বলে বলবে। এবং গণ অভ্যুত্থানকে তো প্রথমবারের মতো যিনি গণ অভ্যুত্থানের চেতনাকে হচ্ছে ছুরি কাকাঘাত করেছেন, পিছনে ছুরি মেরেছেন, তিনি কিন্তু সে আমাদের হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা, যিনি ক্লিনটনের সামনে গিয়ে বলেছিলেন ইটস আ ম্যাটিকুলাসলি প্ল্যান ওয়েল ডিজাইন, বা ম্যাটিকুলাসলি ডিজাইন বলেছিলেন এই মানুষের স্বতঃস্ফূর্ত এই অভ্যুত্থানকে। ফলে আমরা যেটা মনে করি যে রাজনৈতিক যে সরকারগুলো আছে, যে নির্বাচিত সরকারগুলোর মধ্যে যে দোষ দেখা যায়, সে দোষ যদি আপনার মধ্যেও প্রতিফলিত হয়, আর আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশকে 5 বছর থাকলেও বাংলাদেশ এই মুহূর্তে যে হচ্ছে জঞ্জালের মধ্যে আটকায় গেছে, যে জটের মধ্যে আটকায় গেছে, যে প্যাচের মধ্যে আটকে গেছে, সে প্যাচ আপনি কাটায় উঠতে পারবেন না। ফলে আপনাকেও আত্মসমালোচনা করতে হবে, আপনাকেও আত্মসমালোচনা করতে হবে, এবং অন্যের কথাগুলোকে শুধু বলতে দিলেই হবে না, কথাগুলোকে গুরুত্ব দিতে হবে। জি, শাহাদুল হক রুবেল, প্রয়োজন আপনাকে পড়ে নিজেকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশকে বদল করবার আগে, দেশকে সংস্কার করার আগে আমাদের আমারও নিজেকেও সংস্কার করার প্রয়োজন আছে, এবং নাইলে কিন্তু হয় না। আর বিচার ব্যবস্থাটা ক্ষেত্রে একটু খেয়াল করবেন, বিচারের গতিতে হওয়ার কথা, বিচারের গতিতে হওয়ার কথা। আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে আইন মন্ত্রণালয়ের একটা বিষয় রয়েছে। যখন এই মামলাগুলো হচ্ছিল, মানে সমস্যাটা শুরুতেই তো ধরা দরকার ছিল, তখন মনে হয় এনজয় করা হচ্ছিল যে একটা মানুষকে হত্যা করা হলো, একটা পুলিশ তাকে গুলি করে হত্যা করলো, কিন্তু তার জন্য দেখা গেল যে ওই এলাকার 300-400 মানুষকে মামলা দিয়ে দেওয়া হলো। এবং এই 300-400 মামলা দেওয়ার ক্ষেত্রে আবার দেখলাম মামলা বাণিজ্য শুরু হয়ে গেল, ব্ল্যাকমেইলিং শুরু হয়ে গেল, টাকা দাও নাহলে মামলায় জড়ায় দিল। এরকম বিষয়গুলো আমরা কিন্তু খেয়াল করেছি যে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য গুলো হচ্ছে। এই যে মামলা বাণিজ্যের মাধ্যমে মামলাটাকে হচ্ছে কি একটা কঠিন মামলা করে ফেলা হলো, অবাস্তব মামলা করে ফেলা হলো। এই বিষয়ে অবাস্তব মামলা করার মধ্যে দিয়ে হচ্ছে কি এই পুরো বিষয় এতগুলো লোককে হচ্ছে গিয়ে ধরা, আমাদের সময় কম, একটা খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, আমরা মনে করি যে হচ্ছে নির্বাচনের ব্যাপারে হচ্ছে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই, ঠিক আছে, কিন্তু নির্বাচনটা নির্বাচনের মতো হবে কিনা সে জায়গায় হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই হচ্ছে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং সরকারের সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ। তাহলে বিচারকেও দৃশ্যমান পর্যায়ে নিয়ে, সংস্কারকে একটা টেকসই জায়গায় নিয়ে গিয়ে একটা নিরপেক্ষ, একটা অবাধ নির্বাচন করা সম্ভব। ফেব্রুয়ারিতেও সম্ভব, আর 2 মাস আগে ডিসেম্বরও সম্ভব। জি, আপনাকে ধন্যবাদ শওকত আলী। একই বিষয় আমি সাথে একটু যোগ করি একটা বিষয়। এই যে সরকার এবং বিএনপি লন্ডনে বৈঠকের পর, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পর তারা যে একটি যৌথ বিবৃতি দিলেন, এটি নিয়েও অনেক অভিযোগ করছেন যে এতে নাকি বলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন শওকত আলী? ধন্যবাদ। বিষয়টা মানে সত্যি কথা বলতে দৃষ্টিকটু আমার কাছে মনে হয়েছে, কারণ একটা রাজনৈতিক দল, এখন দেশে আমরা জানি যে কোন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় নেই, কোনো দলের সরকার ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে আমাদের গণ অভ্যুত্থান থেকে ম্যান্ডেট পাওয়া একজন অনির্বাচিত অরাজনৈতিক ব্যক্তিত্ব, রুবেল ভাই যে বললেন। তো উনি সবার সরকার, বা সব দলই ওনাকে সেইখানে অনেকে ম্যান্ডেট দিয়েছেন, কিন্তু উনি একটা দলের সাথে বৈঠক করেছেন, সেটা উনি করতে পারেন, এবং উনি প্রত্যেকটা দলের সাথে বসেছেন, লন্ডনে গিয়ে স্পেশালি তারেক রহমানের সাথে বসেছেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা নিঃসন্দেহে, সুতরাং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আপনি যখন এইভাবে দেখবেন যে একটা দল এবং একটা সরকার যৌথ বিবৃতি দিচ্ছে,
তার মানে কি আপনি কি দেখাতে চাচ্ছেন? জাতির কাছে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে কি যে আপনি কি মানে অলিখিতভাবে মেনে নিচ্ছেন যে এই দলটাই বাংলাদেশের ক্ষমতায় বা ক্ষমতা সবচেয়ে দাবিদার, বা মানে কি বলা যায় যে আপনি তাকে প্রমিনেন্ট করে দিচ্ছেন কিনা, আপনি তাকে সামনে নিয়ে আসতেছেন কিনা? এই প্রশ্নগুলো থেকেই যায়। সুতরাং এই সমস্ত জায়গায় আমরা মনে করি যে এগুলো মানুষ যদি প্রশ্ন করে যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, সেটা আমার মনে হয় এটা করতে পারে ভ্যালিড। এরপরে আসি আলোচনায়, যে একই বিষয়ে যেহেতু আলোচনা করব আমি, রুবেল ভাইয়ের কথা থেকে কতগুলো পয়েন্ট করেছিলাম আমরা। নির্বাচিত সরকার আমরা দেখেছি যে 90-এও আমাদের যে চার্টার গুলো ছিল, সেই চার্টার গুলো বা যেই ঐক্যমতের ভিত্তিতে যেই দাবিগুলো নিয়ে আন্দোলনগুলো হয়েছিল, সেই আন্দোলনগুলো মানার কথা থাকলেও কিন্তু নির্বাচিত সরকার সেগুলোর মানে নাই। এমনকি 96-তে বিএনপি মানেই নাই, যে সংস্কারগুলো করবে বলেছিল 96-তে বিএনপি ক্ষমতায় থাকার পর এটা মানে নাই। এরপর আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আমরা কখনোই এটা মানতে দেখিনি। এখন আমরা এইবার যে আমাদের রাজনৈতিক সংস্কারগুলোর কথা আমরা বলেছি, আমরা চাচ্ছি জনগণের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এইটা আমরা কিভাবে ভরসা করতে পারি। হ্যাঁ, আমি রুবেল ভাই বললেন উনি আশাবাদী যে এখন আর সম্ভব না, কিন্তু আমরা তো দেখছি এর আগে যে জনগণকে এই কোন রাজনৈতিক দল তারা জনগণকে তোয়াক্কা করে, জনগণের মতামত প্রাধান্য দিয়ে তারা কাজ করে, আমরা দেখি নাই। দেখলে আমরা এই মুহূর্তে সরকার ক্ষমতা যাওয়ার আগেই এই পরিমাণ টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, খুনাখুনি আমরা এগুলো দেখতাম না যদি তারা জনগণকে খুব একটা প্রাধান্য দিত। সুতরাং এই ইতিহাস আমাদের বলে যে আমরা তাদের উপরে বা কোনো দলের উপরে আমরা জনগণ হিসেবে যদি বলি যে আমরা কারোর উপরে সেই ভরসাটা করতে পারি না যে তারা নির্বাচিত হওয়ার পরেই তার সংস্কারগুলো তারা তাদের যেভাবে হওয়ার কথা সেভাবে হবে। তাহলে এটার কি তাহলে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আমরা কি সেটা চাচ্ছি? না, আমরা সেটাও চাচ্ছি না। আমরা বলছি যে এই যে সরকার যখন ক্ষমতায় যাবে, সরকার যখন একটা সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে নিবে সেটা আমরা মনে করি যে আমাদের সংবিধানে সেই বিষয়গুলো আসা উচিত। জনগণ সর্বময় ক্ষমতার উৎস, জনগণের সবচেয়ে সার্বভৌম। সুতরাং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে, গুরুত্বপূর্ণ আলোচনা হতে হলে এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে অর্থাৎ গণভোটের আয়োজনের মধ্যে দিয়ে নিতে হবে। এর বাইরে আমরা প্রস্তাব করেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, সংসদ উচ্চ কক্ষ যেটা হবে সেইখানে হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বিন্যাসের কথা বলেছি আমরা, যেখানে নিম্নকক্ষে সেটা নির্বাচিত হবে সরাসরি, কিন্তু উচ্চ কক্ষে জনগণের ভোটের যে পার্সেন্টেজ, সে পার্সেন্টেজ উপর বেস করে আমরা জনগণের প্রতিনিধিত্ব আমরা উচ্চ কক্ষে নির্ধারণের কথা বলেছি। এবং একই সাথে আমরা বলেছি যে এই যে সংস্কার যেগুলো হবে সেগুলো জনগণের মতামতের ভিত্তিতে জনগণের গণভোটের মধ্যে দিয়ে এটা হবে। এবং যদি কোনো চেঞ্জও করতে চায়, এই সরকার যদি কোনো কিছু না মানতে চায়, সেটা আমাদের এই সংবিধানের লিপিবদ্ধ থাকতে হবে, যাতে করে 2/3 আসন আমরা পেয়েছি এইটার উপর বেস করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে, তাদের মতো করে সংবিধানে বারবার কাটাছেড়া করবে। এই ব্যাপারটা আমরা হতে আর বারবার দেখতে চাই না। আমরা চাই যে এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের মধ্য দিয়ে হোক। আর একই সাথে আরেকটা পার্থক্য আছে 90-এর রাজনীতির সাথে আমাদের এবার যে গণ অভ্যুত্থান, আমরা এটার একটা মৌলিক পার্থক্য আমরা দেখবেন। 90-এর রাজনৈতিক দলগুলোর ব্যানারই রাজনীতির আন্দোলনটা হয়েছিল। 5 দল, 7 দল এবং 9 দল সম্ভবত, আমি ভুলে গেছি। তিন জোট, 3 জোটের রূপরেখা। 5 দল। জি জি সরি, 8 দল 7 দল। এই 3 জোটের রূপরেখা ছিল, 3 জোটের রূপরেখা ছিল একটা। তো সেই 3 জোটের রূপরেখা কিন্তু জোট, রাজনৈতিক দল, রাজনৈতিক আন্দোলন, তার সুনির্দিষ্ট ম্যানিফেস্টো ছিল, সুনির্দিষ্ট দাবিনামা ছিল। 90-এর আন্দোলন ছিল এটা, কিন্তু 24-এর আন্দোলন কিন্তু এর থেকে তার নেচারটা সম্পূর্ণ ভিন্ন। মানুষজন দীর্ঘদিন রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু মানুষের সেই বিশ্বাস, আস্থা, সেটা কিন্তু তার হারায় ফেলছে। এবং আপনি দেখেছেন বিএনপির গত 15 বছরেও কিন্তু বিএনপির বিভিন্ন আন্দোলনে কিন্তু জনগণ সাড়া দেয়নি। এবং ঈদের পরে বিএনপির আন্দোলন এটা কিন্তু একটা মিম কন্টেন্টে পরিণত হয়েছিল। হ্যাঁ, মানুষজন কিন্তু যায় নাই বা ওইভাবে তারা সাড়া দেয় নাই, কারণ রাজনৈতিক দলের উপর মানুষের দীর্ঘদিনের অবিশ্বাস তৈরি হয়েছিল, অনাস্থা তৈরি হয়েছিল। তো সেই জায়গায় যখন এই আন্দোলন, কোটা আন্দোলন, সেটা কিন্তু কোটা থেকে শুরু হলেও এই আন্দোলনের যে ছেলে মেয়েগুলো যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে কিন্তু জনগণ ভরসা করেছিল এইটা ভেবেই, কারণ তাদের সাথে কোনো রাজনৈতিক দলের সরাসরি কানেকশন ছিল না। এবং এদের উপর মানুষ ভরসা করেছিল, জনগণ রাস্তায় নেমে এসেছিল। এবং রুবেল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে একেবারেই একমত যে জনগণ রাস্তায় নেমে এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবেই, কারণ এইটার বীজটা একদিনে তৈরি হয় নাই। এই বিগত দীর্ঘ সময় ধরে বিচারহীনতার সংস্কৃতি, জনগণের উপর অত্যাচার, অবিচার, নানা জায়গা থেকে ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, এতে করে যেই একটা জনমনের তৈরি হয়েছিল, যে বিশাল বিতৃষ্ণা তৈরি হয়েছিল, সেই বিতৃষ্ণার আপনি দীর্ঘদিন ধরে জমতে থাকা একটা বারুদের বিস্ফোরণ আপনি বলতে পারেন যে আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছিল। সুতরাং কোন নির্দিষ্ট দাবিনামা, দাবি দেওয়া এগুলো ছিল না, তারপরে মানুষজন রাস্তা নেমেছিল, সরকার পতন হয়েছে। কিন্তু তাহলে সরকার পতন হওয়ার পরে শওকত আলী, আমাকে শেষ করতে হবে, আজকে সময় শেষ। আমি আন্তরিকভাবে দুঃখিত। 10 সেকেন্ড, 30 সেকেন্ড।
হ্যাঁ, তা এখন যেহেতু সরকার পতন হয়েছে, এখন যেহেতু নতুন সরকার আসবে, তো তার আগে জনগণের যে আকাঙ্ক্ষা আরো একবার ফ্যাসিস্ট তৈরি হবে না বাংলাদেশে, এইটা আমরা নিশ্চিত দেখতে চাই। এবং এই ফ্যাসিস্ট যাতে আর বারবার তৈরি না হয়, জনগণের উপর ফ্যাসিস্ট না নেমে আসে, এইটার জন্য যে সংস্কারগুলির প্রয়োজন, সেই সংস্কারগুলি হওয়ার পরেই আমরা মনে করি নির্বাচনটা হওয়া উচিত। এবং সেইটা এই সরকার শুধুমাত্র নির্বাচিত সরকারের জন্য সব সংস্কার ফেলে রাখা যাবে না বলে মনে করি। কিছু সংস্কার, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো এখনই হওয়া উচিত এবং জনগণের ক্ষমতা সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য যে সিদ্ধান্ত এই সরকারকে নিতে হবে বলে আমার মনে করি। ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। শওকত আলী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। ডাক্তার শাহেদুল হক রুবেল, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।